হ্যালো, আসসালামু আলাইকুম। তোমাদের বায়োলজি নতুন আরেকটা লেকচারে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা বায়োলজি যে আমাদের দ্বাদশ অধ্যায় আছে জীবের বংশগতি ও বিবর্তন, সেটা সম্পর্কে আলোচনা করব। এটা সম্পর্কে প্রথম লেকচার। তো চলো শুরু করা যাক। তো দেখো, জীবের বংশগতি আর হচ্ছে বিবর্তন দুইটা আলাদা আলাদা টার্ম কিন্তু। হ্যাঁ, বংশগতি মানে হচ্ছে এই যে মনে করো আমরা আমাদের বাবার থেকে মায়ের থেকে কিছু বৈশিষ্ট্য পেয়েছি, আবার আমাদের সন্তান সন্ততি আমাদের থেকে কিছু বৈশিষ্ট্য পাবে। তো এই যে কিছু বৈশিষ্ট্য হচ্ছে আমাদের বংশানুক্রমে বাহিত হচ্ছে। হ্যাঁ, এই সবের সাথে অ্যাকচুয়ালি বংশগতি কথাটি রিলেটেড। আর বিবর্তন হচ্ছে ধরো মানে ইভলিউশন। হ্যাঁ, আমাদের মনে করো প্রাগৈতিহাসিক যুগে বা প্রাগৈতিহাসিক না, একদম আদিম যুগে, হ্যাঁ, মানুষের কিছু স্বভাব ছিল যেটা হচ্ছে আলটিমেটলি জাতি প্রজাতি হিসেবে কিছু হচ্ছে চেঞ্জ এসেছে মানুষের মধ্যে বা বিভিন্ন প্রাণীর মধ্যে তো এসেছেই। হ্যাঁ, তো এখন ওই সব আলোচনা করা হয় হচ্ছে বিবর্তন সেক্টরে। তো আমরা হচ্ছে দেখি আজকে হচ্ছে মেইনলি বংশগতির ব্যাপারটা পড়বো, সামনে হচ্ছে বিবর্তন। এখন দেখো, মাতা পিতার আকৃতি ও প্রকৃতিগত বৈশিষ্ট্যাবলী বংশানুক্রমে সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মাতা পিতার সব বৈশিষ্ট্যই কিন্তু আমাদের হচ্ছে সন্তান সন্ততিতে বাহিত হতে পারে না। হ্যাঁ, স্পেসিফিক কিছু আছে, তার মধ্যে হচ্ছে আকৃতি আর হচ্ছে প্রকৃতিগত বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে বংশানুক্রমে সন্তান সন্ততিতে সঞ্চিত হতে পারে। তো এখন মাতা পিতা থেকে বৈশিষ্ট্য সন্তানে কীভাবে স্থানান্তরিত হবে তা হচ্ছে এই অধ্যায়ে আমরা জানতে পারবো। এছাড়া আমরা জানতে পারবো জীবজগতের মধ্যে যে বিভিন্ন শ্রেণী বর্তমান এবং তাদের পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়ে বিবর্তনের মাধ্যমে হচ্ছে ক্রমাগত পরিবর্তিত রূপান্তরিত হয় বর্তমান রূপ ধারণ করেছে, এটা আমরা জানতে পারবো। তো চলো সামনে আগাই। দেখো, সবার ফার্স্টে আমরা বংশগতি নিয়ে বললাম আজকে আলোচনা করব। তো বংশগতিতে প্রথমে যে ব্যাপারটা আসে যে জীবের বংশগতি। হ্যাঁ, এটা চলো আমরা একটু বোঝার চেষ্টা করি কনসেপ্টটা। দেখো, জীব, পৃথিবীর সব জীব হচ্ছে নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য মণ্ডিত স্বকীয় বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে প্রায় অবিকল স্থানান্তর ও প্রস্ফুটিত হয়। হ্যাঁ, আচ্ছা, স্বকীয় বৈশিষ্ট্য হচ্ছে মনে করো একটা প্রজাতির ডেফিনিট কিছু বৈশিষ্ট্য আছে, যেরকম হচ্ছে মানুষ ভাত খায় বা হচ্ছে ভাত তরকারি বা যেটাই খাক ঘাস খায় না। হ্যাঁ, এখন এই যে মানুষের এটা হচ্ছে প্রজাতিগত বৈশিষ্ট্য যে মানুষ ঘাস খায় না। তো এটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস এক এক এরিয়ার মানুষের বা এক এক জোনের মানুষের এক এক রকম হতে পারে, বাট ওই যে প্রজাতির মানে স্বকীয় বৈশিষ্ট্য হচ্ছে মানুষ মনে করো ভাত খাবে, এটা যে কোনো মানুষই খেতে পারে, বা ঘাস কোনো অঞ্চলের মানুষই খায় না, তাই না? তো এরকম হচ্ছে কিছু স্বকীয় বৈশিষ্ট্য আছে যেটা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মে একদম অবিকল বৈশিষ্ট্য মানে স্থানান্তরিত হয়। হ্যাঁ, তারপরে মনে করো আমরা হচ্ছে দুই পায়ে হাঁটি, এটা ভাত খাওয়ার থেকে এটা আরও উৎকৃষ্ট উদাহরণ যে আমরা মনে করি দুই পায়ে হাঁটি, এটা একদম মানে এটা কোনো মানুষের ক্ষেত্রেই মানে ব্যতিক্রম দেখা যাবে না। হ্যাঁ, এগুলো হচ্ছে স্বকীয় বৈশিষ্ট্য প্রজাতি। এখন পৃথিবীর সব জীবের ক্ষেত্রেই এই প্রাকৃতিক নিয়মটা প্রযোজ্য। হ্যাঁ, মনে করো একটা প্রজাতির বৈশিষ্ট্য তার প্রজাতির কোনো সদস্যের ক্ষেত্রে হচ্ছে মানে ডিফারেন্ট হবে না, এটা হচ্ছে সব মানে প্রত্যেক প্রজাতিরই হচ্ছে এরকম কিছু স্বকীয় বৈশিষ্ট্য থাকবে। তাই আমরা ধান গাছের বীজ থেকে ধান গাছ পাই। হ্যাঁ, একদম দেখতে সেম জিনিস পাই বা বৈশিষ্ট্য সেম জিনিস। আমের বীজ থেকে আম গাছ পাবো, আচ্ছা এটা কেন দাগাচ্ছি, পাটের বীজ থেকে পাট গাছ পাই, এটা না দাগাইলেও চলবে। আচ্ছা, এভাবে বংশানুক্রমে প্রজাতির বৈশিষ্ট্য বজায় থাকে। তাহলে হচ্ছে আমাদের বংশানুক্রমে প্রজাতির বৈশিষ্ট্যটা কীভাবে বজায় থাকে আমরা হচ্ছে ওই যে ধান গাছ থেকে ধানের বীজ থেকে ধান গাছ, আমের বীজ থেকে আম গাছ পাই, কারণ হচ্ছে আমাদের ওই স্বকীয় বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে অবিকল স্থানান্তরিত এই যে এই জায়গাটা। এখন দেখো, এরপরে হচ্ছে পিতামাতার বৈশিষ্ট্যগুলো যে আমাদের বংশানুক্রমে সন্তান সন্ততি দেহে সঞ্চারিত হয় সেটাকে হচ্ছে বলা হয় বংশগতি। হ্যাঁ, আচ্ছা, এখন বংশগতি বলতে আমরা মেইনলি যে জিনিসটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে বাবা মায়ের বৈশিষ্ট্যগুলো হচ্ছে বাচ্চাতে যাওয়াটা, কারণ এই স্বকীয় বৈশিষ্ট্যগুলো প্রজাতির মানে আসবেই, এটা আসাটাই নর্মাল। হ্যাঁ, তো এই জন্য ওইটার থেকে আমরা হচ্ছে এই ব্যাপারটার দিকে বেশি ফোকাস করব। বংশগতি সম্পর্কে আলোচনা। আচ্ছা, বংশগতিকে ইংলিশে বলে হচ্ছে হেরিডিটি, আর হচ্ছে বংশগতি বিদ্যাকে বলে জেনেটিক্স। হ্যাঁ, এই দুইটি ইংলিশ টার্ম ইম্পর্টেন্ট।
আচ্ছা, যে হেরিডিটি সম্পর্কে বিশেষ শাখা হচ্ছে আমাদের যে মানে বংশগতি বিদ্যা নিয়ে আলোচনা করবো, বংশগতি নিয়ে আলোচনা করবো। দেখো এখন হচ্ছে প্রথমে আমরা যেটা বলি, দেখো এখন হচ্ছে আমাদের একটা বাবা মার থেকে আমরা কিছু জিনিস মানে কিছু বৈশিষ্ট্য পাবো। এখন এই বৈশিষ্ট্য যে বাবা মা থেকে বাচ্চাদের গেল, নিশ্চয়ই কিছু জিনিস থাকবে যারা হইতেছে এই বৈশিষ্ট্য নিয়ে গেছে, কিছু জিনিস ছাড়া তো আর এমনি এমনি যায় না, তাই না? এখন আমরা তো আমাদের বাবা মা থেকেই আমরা হচ্ছে জাইগোট, মনে করো যে বাবা মার হচ্ছে মানে আমরা হচ্ছে প্রত্যেকটা ভ্রূণ যখন তৈরি হয় প্রথমে হচ্ছে বাবা মার থেকে ওই জাইগোটটা আসে, মানে তারপরে নিষিক্ত ডিম্বাণুকে হচ্ছে জাইগোট বলে। তো এই জাইগোট থেকে হচ্ছে পরে একটা মানুষ তৈরি হয়। তো আমরা তো সব কিছু আমাদের বাবা মার থেকেই পাচ্ছি। তো তার মানে ওই যে আমরা জাইগোট তৈরি হয়েছি সেখানেও কিছু একটা এরকম ছিল যেটার কারণে হচ্ছে আমরা ওই বাবা মার থেকে বৈশিষ্ট্য আমাদের মধ্যে নিয়ে আসতে পারছি। তো এই সব বৈশিষ্ট্য মানে এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে আমাদের আচ্ছা বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদান বা বংশগতি বস্তু। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে বংশগতি বস্তু। এখন দেখো মাতা পিতার বৈশিষ্ট্য বলি, তাহলে হচ্ছে বংশগতি বস্তু জিনিসটা কি, মানে কি কোন জিনিসটা অ্যাকচুয়ালি বংশগতি বস্তু? বংশগতি বস্তু হচ্ছে দেখো ক্রোমোজোম, জিন, মেইন বংশগতি বস্তু যদি বলে ক্রোমোজোম, তারপর হচ্ছে জিন আছে, ডিএনএ আছে, আরএনএ আছে। হ্যাঁ, জিন ডিএনএ আরএনএ হচ্ছে পরের ব্যাপার, কিন্তু আমরা হচ্ছে মেইনলি বলবো বংশগতি বস্তু, মানে এটা হচ্ছে মিস দেওয়া যাবে না। তাহলে হচ্ছে মাতা পিতার বৈশিষ্ট্য বলি, সন্তান সন্ততিতে হচ্ছে বংশগতি বস্তুর মাধ্যমে বা হেরিডিটারি ম্যাটেরিয়ালের মাধ্যমে, তার বংশগতি বস্তু মানে কি হেরিডিটারি ম্যাটেরিয়ালের মাধ্যমে হচ্ছে সঞ্চারিত হয়। আর এই হেরিডিটারি ম্যাটেরিয়াল যেটা, এটাকে হচ্ছে আমরা বলবো এটা এর মধ্যে কি কি আছে, 4টা জিনিস আছে দেখো, ক্রোমোজোম, ডিএনএ, জিন আর হচ্ছে আরএনএ। এখন ফার্স্টে হচ্ছে আমরা একটা একটা করে আলোচনা করি। বলছি যে আমরা ক্রোমোজোম, বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। যদি একটার কথা হচ্ছে তোমাকে কোথাও আসে বা এমসিকিউতে আসে, তখন হচ্ছে আমরা এটা বলবো। আমাদের যেরকম মেডিকেলে একটা এমসিকিউ সিস্টেম আছে যেটাকে আমরা বলি SBA, মানে সিঙ্গেল বেস্ট অ্যান্সার। হ্যাঁ, তো ওখানে দেখা যায় কি এরকম একটা কোশ্চেন দিছে, কোশ্চেনের মধ্যে 4টা অপশন দিলে প্রত্যেকটাই ঠিক, কিন্তু সব থেকে বেশি ঠিক যেটা সেটা হচ্ছে সিলেক্ট করতে হয়। তো এরকম ব্যাপারটা এখানে এরকম যে ওখানে হতেছে মানে সব থেকে বেশি ঠিক হচ্ছে ক্রোমোজোম, বাকিগুলো অবশ্যই বংশগতি বস্তু, বাট প্রধান হচ্ছে এটা। এখন দেখো কেন প্রধান, এটাও সামনে বুঝে যাবে। নিউক্লিয়াসে নিউক্লিওপ্লাজমে বিস্তৃত সূত্রাকার ক্রোমাটিন দিয়ে হচ্ছে আমাদের গঠিত। তাহলে ক্রোমোজোম কি দিয়ে গঠিত এটা আমরা আগেই পড়ছি, ক্রোমাটিন দিয়ে গঠিত। এখন দেখো বিজ্ঞানী স্টার্সবার্জার যে আছে, আচ্ছা এটা ওনাকে মেবি স্টার্সবুর্গারও বলে, স্টার্সবার্জার বলতাম দেখে চলে আসে। স্টার্সবার্জার কত 1875। এই সালটা মনে রাখা ইম্পর্টেন্ট। সাল কিন্তু সব মনে রাখতে হয় না, সব মনে রাখতে যাবে না, তাহলে ইম্পর্টেন্ট ইনফরমেশন ভুলে যাবা। কিন্তু এই সালটা মুখস্থ রাখতে হবে যে স্টার্সবার্জার হচ্ছে প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন। কে প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন? স্টার্সবার্জার। প্রজাতি বৈশিষ্ট্য ভেদে কোষে 2 সেট মানে ডিপ্লয়েড। আচ্ছা দেখো আমাদের হচ্ছে ডিপ্লয়েড প্রাণী আর হ্যাপ্লয়েড প্রাণী আছে। তো যেই প্রজাতি হচ্ছে ডিপ্লয়েড তার সবসময় 2 সেট, মানে তার একটা কোষে হচ্ছে 2 সেট ক্রোমোজোম থাকবে। হ্যাঁ, এই জন্য ডিপ্লয়েড বলে। আর হ্যাপ্লয়েড যে এই যে এটা হচ্ছে ডিপ্লয়েড মানে কি 2n। আর হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড যেটা, হ্যাপ্লয়েড প্রজাতিও আছে যাদের হচ্ছে 1 সেট ক্রোমোজোম থাকে n। এখন আমরা মানুষ হচ্ছে ডিপ্লয়েড, ঠিক আছে, মানুষ হচ্ছে ডিপ্লয়েড। এখন দেখো এন এর সংখ্যা কিন্তু যে কোনোটাই হইতে পারে, এন এর সংখ্যা এক এক প্রজাতির জন্য এক একটা হইতে পারে, কিন্তু যে একটা নির্দিষ্ট প্রজাতির জন্য ফিক্সড। যেরকম মানুষের হচ্ছে 23টা, মানুষের হচ্ছে n = 23। হ্যাঁ, এখন আমাদের n = 2ও হইতে পারে কোনো কোনো প্রজাতির জন্য, আবার n = 800 মেবি হইতে পারে, অনেক হইতে পারে আর কি। কিন্তু মানুষের জন্য এটা ফিক্সড, ঠিক আছে। অন্য প্রজাতির যে মানে ডিপ্লয়েড প্রজাতির অন্য কিছু হইতে পারে, বাট মানুষের যদি অন্য কিছু হয় তাহলে মানে হ্যাঁ অন্য প্রজাতির অন্য হবেই। একটা নির্দিষ্ট প্রজাতির জন্য এই n এর নাম্বার ফিক্সড, একটা নির্দিষ্ট প্রজাতির কোষে ক্রোমোজোম সংখ্যা ফিক্সড। তাহলে হচ্ছে আমরা কি পরিমাণ পাই এর তো বললাম। এখন দেখো আমাদের এই মেজার এই যে দেখো সংখ্যা হচ্ছে 2 থেকে 1600 হতে পারে। আচ্ছা এখন দেখো ক্রোমোজোমের এই জিনিসগুলো, দৈর্ঘ্য কত 3.5 থেকে 30 মাইক্রন, আর হচ্ছে প্রস্থ 0.2 থেকে 2.0 মাইক্রন। আচ্ছা খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরে পড়ে নিয়েও আসতে পারে। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের যে ক্রোমোজোমের কাজ আছে ওইটা পড়তে হবে। দেখো ক্রোমোজোমের কাজটা কি। ফার্স্ট অফ অল মাতা পিতা থেকে জিন
সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যাওয়া। তাহলে হচ্ছে যেটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ, ক্রোমোজোমের কাজ হলো মাতা পিতা থেকে জিন সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যাওয়া। সেকেন্ড কাজ, মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন, তিনটা জিনিস, চোখের রং, চুলের প্রকৃতি আর চামড়ার গঠন, এরা হইতেছে ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়। হ্যাঁ, বাহিত হয় এবং হচ্ছে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। এই জিনিসগুলো হচ্ছে আমরা বাবা মা থেকে পাই। হ্যাঁ, সব কিছু বললাম না, সব কিছু তো আমরা পাই না, বাট এই জিনিসগুলো হচ্ছে আমরা পাই। যে আকৃতি প্রকৃতি বলছিলাম, এই প্রকৃতির মধ্যে অ্যাকচুয়ালি এগুলোও পড়ে। এই কারণে ক্রোমোজোমকে কি বলা হয়? বংশগতির ভৌত ভিত্তি বা ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। কারণ দেখো, আমরা যেই বৈশিষ্ট্য হচ্ছে বাবা মা থেকে পাচ্ছি, সবই তো আমাদের অ্যাকচুয়ালি ক্রোমোজোম নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য হইতেছে আমাদের বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ডিএনএ হচ্ছে কি বললাম, আরেকটা হচ্ছে আমাদের বংশগতি বস্তু। ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে হচ্ছে আমরা পাইলাম বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম, আর ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ। এই জিনিসটা হচ্ছে একটু মুখস্থ রাখতে হবে, কারণ হচ্ছে আমাদের কোনটা কিসের প্রধান উপাদান, এটা হচ্ছে আমাদের, এটা দিয়ে সৃজনশীল আসতে পারে, তারপর আমরা গুগলের টাকায় ফেলি। তাহলে হচ্ছে বংশগতি এভাবে একটা চার্ট করে ফেলবা। হ্যাঁ, কারণ তোমরা একটু ছোট মানুষ, তো তোমাদের এগুলা ভুলে যাওয়া স্বাভাবিক। দেখো, প্রধান উপাদান বংশগতির কি? বংশগতি হচ্ছে আমাদের ক্রোমোজোম। আর ক্রোমোজোমের প্রধান উপাদান কি? ডিএনএ। এখন দেখো, ডিএনএর আমরা এই স্পেলিংটা খুব ভালো মতো মনে রাখবো, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, নিউক্লিক দেখো, এন এর পরে কিন্তু ই নাই, NUCLEIC, এই বানানটা তোমরা অনেক ভুল করবে। আর বাংলাটাও দেখো, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, তারপরে আচ্ছা, এখন হচ্ছে আমরা সামনে যদি আগাই, আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে 2 সূত্র থাকে এখানে। এই যে এটা হচ্ছে আমাদের একটা সূত্র, এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র। এইটা যে দেখো, পেঁচায় এই যে পেঁচায় থাকতেছে। ঠিক আছে, এরকম। তাহলে হচ্ছে আমাদের ডিএনএ 2 সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিল আকার গঠন। পলিনিউক্লিওটাইড বলতে বুঝেছে হচ্ছে অনেকগুলো নিউক্লিওটাইড থাকে যেখানে। এখন নিউক্লিওটাইড কি, এটা যদি আমি একটু এখানে বুঝাই, দেখো এইটা হইতেছে আমাদের একটা নিউক্লিওটাইড। এইরকম অসংখ্য নিউক্লিওটাইড হচ্ছে একসাথে হয়ে আমাদের একটা হচ্ছে পলিনিউক্লিওটাইডের সূত্র ফর্ম করতেছে। এই যে এই মানে এরকম একটা সূত্র, মানে এই যে এই সূত্রটা যেরকম না, এরকম হতেছে একটা সূত্র ফর্ম করতেছে, এরকম একটা সূত্র ফর্ম করতেছে। তারপরে আরেকটা পলিনিউক্লিওটাইডের সূত্র হচ্ছে এই যে এটা। হ্যাঁ, এখানে অনেকগুলো পলিনিউক্লিওটাইড মিলে এরকম সূত্র তৈরি করতেছে। এই দুইটা প্যাচে হচ্ছে আমাদের ডিএনএ তৈরি করতেছে। এখন দেখো, এই যে সূত্র দুইটা আছে, যে এই একটা সূত্রে একটা অন্যটার পরিপূরক। এখন দেখো, এখানে কি কি থাকে? 5 কার্বনযুক্ত শর্করা, এটাকে আমরা বলবো রাইবোজ সুগার। আচ্ছা না, এখানে ডিঅক্সিরাইবোজ সুগার থাকে মেবি। আচ্ছা, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, বুঝছো? আমি লিখলে তোমরা আবার অনেক ইম্পর্টেন্স মুখস্থ করার ট্রাই করবা। মানে এখানে 5 কার্বনযুক্ত শর্করা হচ্ছে রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ সুগার হয় আর কি। তো এখন আমাদের এই রাইবোজ সুগার বা ডিঅক্সিরাইবোজ সুগার যেটা, এটা হচ্ছে আমাদের ডিএনএতে সুগার হিসেবে থাকে। এই যে দেখো, এখানে আমি একটা নিউক্লিওটাইড দেখাইছি, যে নিউক্লিওটাইডের মধ্যে এই যে এই এসটা, এস লেখা পেন্টাগোনাল শেপের এই যে এসটা, এটা হইতেছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের রাইবোজ সুগার বা ডিঅক্সিরাইবোজ সুগার, বা হচ্ছে আমাদের মানে শর্করাটা 5 কার্বনযুক্ত শর্করা। এরপরে হচ্ছে নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার। এর মধ্যে কী কী আছে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর হচ্ছে থায়ামিন। এই যে এখানে দেখো, এরকম হচ্ছে আমাদের বেস পেয়ার থাকে, এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। হ্যাঁ, এরকম অ্যাডেনিনটা হচ্ছে এরকম হবে, তারপর হচ্ছে এখানে থায়ামিন, তারপর হচ্ছে সাইটোসিন আর হচ্ছে আমাদের গুয়ানিন। এগুলো তোমাদের না পারলেও চলবে যে কোনটা কোন শেপ বা কিছু, কারণ কালার তো এমনি তোমরা কখনোই খাতায় করবে না। হ্যাঁ, দেখো, কিন্তু তোমাদের এই জিনিসটা, এই যে দেখো, সুগারের সাথে এই যে এটা হচ্ছে আমাদের সুগারের সাথে এই যে
সুগারের সাথে যে অ্যাডেনিন হচ্ছে অ্যাড, তাহলে হচ্ছে আমাদের এই যে এখানে যেরকম সুগারটা আছে সুগারের সাথে হচ্ছে আমাদের কি অ্যাডেনিন থাকবে, ঠিক আছে। অ্যাডেনিন বা হচ্ছে আমাদের অ্যাডেনিন বা হচ্ছে আমাদের এখানে ধরো যেটা বড় হয়ে গেছে, অ্যাডেনিনের জায়গায় হচ্ছে এদিকে ইসেও হতে পারে, গুয়ানিনও হতে পারে। তারপরে হচ্ছে আবার গুয়ানিন বা সাইটোসিনও হতে পারে, তারপরে হচ্ছে আমাদের সাইটোসিন বা হচ্ছে আমাদের থায়ামিনও হতে পারে, তাহলে এরকম। তো এই জায়গাটায় কি আছে, এই জায়গাটায় যেহেতু অ্যাডেনিন আছে তাহলে হচ্ছে আমরা এখানে অ্যাডেনিন লিখলাম, হ্যাঁ। তারপরে এখানে আরেকটা জিনিস থাকবে, এটা হচ্ছে আমাদের ফসফরিক অ্যাসিড গ্রুপ, ঠিক আছে। এই যে এখানে যেটা আছে এই যে এটা হচ্ছে আমাদের ফসফরিক অ্যাসিড গ্রুপ, ঠিক আছে। এই যে তিনটা জিনিস মানে হচ্ছে আমাদের কী হলো, যে সুগার, তারপর হচ্ছে আমাদের নাইট্রোজেন বেস আর হচ্ছে ফসফেট গ্রুপ, এই তিনটা মিলে হচ্ছে আমাদের কি ফর্ম করতেছে, এই তিনটা মিলে ফর্ম করতেছে আমাদের নিউক্লিওটাইড। আমি কি বানান ঠিক লিখছি? এখানে মেবি একটা আই হবে, দেখছো। আমি আসলে আমিও এই বানান ভুল করতেছি, তাহলে হচ্ছে তোমরা একটু মনোযোগ দিয়ে এটা দেখো, হ্যাঁ। বাই চান্স ভুল হয়ে গেলে আমার সমস্যা। আচ্ছা, আর হচ্ছে তাহলে অজৈব ফসফেট থাকে, তাই তিনটা জিনিস আমরা পাইলাম। ডিএনএ থেকে কি থাকে, এদেরকে হচ্ছে আমরা বলা হয় নিউক্লিওটাইড। তাহলে হচ্ছে আমাদের কি হইতেছে, আমাদের হচ্ছে যে 5 কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেন বেস আর অজৈব ফসফেট, এই তিনটা উপাদান মিলে তৈরি হচ্ছে নিউক্লিওটাইডের। অনেকগুলো নিউক্লিওটাইড মিলে তৈরি হচ্ছে নিউক্লিওটাইডের পলিনিউক্লিওটাইডের এক একটা সূত্র। তারপরে ওই পলিনিউক্লিওটাইডের 2টা সূত্র মিলে তো কী তৈরি হচ্ছে, ডিএনএ। শেষ। এখন এই কথাটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে, তাহলে হচ্ছে বেসিকটা অ্যাটলিস্ট ক্লিয়ার থাকবে। ডিএনএ আমাদের ক্রোমোজোমের স্থায়ী পদার্থ, মানে হচ্ছে থাকে আবার ফুরায় যায় এরকম না, থাকে, সবসময় থাকে, খুব ইম্পর্টেন্ট জিনিস। মার্কিন বিজ্ঞানী ওয়াটসন আর ইংরেজ বিজ্ঞানী ক্রিক হচ্ছে 1953 সালে ডাবল হেলিক্স। আচ্ছা, ক্রোমোজোম আবিষ্কার করছিলেন কে? এই যে ক্রোমোজোম আবিষ্কার করছিল হচ্ছে 1875 সালে স্টার্সবার্জার। আর হচ্ছে সাল মনে রাখতে পারলেও হবে, স্টার্সবার্জার করছে। আর হচ্ছে এই জিনিসটা যদিও না, স্টার্সবার্জারের সালটা মনে রাখো, ইম্পর্টেন্ট। আর হচ্ছে আমাদের এখানে ওয়াটসন আর ক্রিক হচ্ছে আমাদের ডিএনএ গুলো ডাবল হেলিক্স সে করছে। এই দুইটা ইনফরমেশনই খুব বেশি ইম্পর্টেন্ট। বা দ্বিসূত্রী কাঠামো বর্ণনা দেয়, এই কাজের জন্য তারা নোবেল পুরস্কার পান, কারণ হইতেছে নোবেল পুরস্কার পাইছিল এই জন্য, এটা খুব ইম্পর্টেন্ট। এখন দেখো নাইট্রোজেন বেসগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পিউরিন, পাইরিমিডিন। অ্যাডেনিন আর গুয়ানিন হচ্ছে আমাদের পিউরিন, আর সাইটোসিন, থাইমিন বেস হচ্ছে পাইরিমিডিন, হ্যাঁ। এখন এক সূত্রের অ্যাডেনিন অন্য সূত্রের থায়ামিনের সাথে হচ্ছে 2টা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে, আর হচ্ছে একটা গুয়ানিন আর একটা সাইটোসিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। এটা মানে হচ্ছে বন্ধন সর্বদা একটা পিউরিন এবং একটা পাইরিমিডিনের মধ্যে হয়ে থাকে। যেরকম আমি দেখাই, এই যে এই জায়গাটা আমরা যদি একটু দেখি, এই যে এই জায়গাটা খেয়াল করো, হ্যাঁ। এখানে দেখো এইটা হচ্ছে আমাদের অ্যাডেনিন, তো অ্যাডেনিন কি পিউরিনের সাথে এই যে আমাদের একটা হাইড্রোজেন বন্ড, 2টা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত আছে কি থায়ামিন। এখন থায়ামিনটা কি পাইরিমিডিন, তার মানে এরকম। এরপরে হচ্ছে আবার এখানে যেরকম গুয়ানিন পিউরিন, তারপরে হচ্ছে আমাদের সাইটোসিন হচ্ছে পাইরিমিডিন, এরা 3টা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে, তার মানে এখানেও পিউরিন পাইরিমিডিনের মধ্যে হচ্ছে সম্পর্ক। এখানে আবার থায়ামিন, এখানে আবার অ্যাডেনিন, মানে এখানেও পিউরিন পাইরিমিডিন, তারপর এখানে অ্যাডেনিন, এখানেও থায়ামিন, তার মানে এখানেও এটা পিউরিন, এটা পাইরিমিডিন, এখানে পাইরিমিডিন, এটা পিউরিন, এটা তার মানে হচ্ছে তারপর আবার এই যে এটাই চলতেছে, যে সব জায়গায় হচ্ছে আমাদের পিউরিন আর পাইরিমিডিনের মধ্যে সম্পর্ক হয়ে আসে আর কি। এখন দেখো দুইটা সূত্রের মধ্যে একটা অন্যটা পরিপূরক হয়, কিন্তু একরকম হয় না। মানে একদম মানে সেম টাইপের, সেম হবে না, পরিপূরক হবে। যেরকম অ্যাডেনিনের উল্টা পাশে অ্যাডেনিন থাকবে না, থায়ামিন থাকবে। থায়ামিন হচ্ছে অ্যাডেনিনের পরিপূরক, কিন্তু থায়ামিন আর অ্যাডেনিন একই জিনিস না, এটাই বলছে। এখন দেখো হেলিক্সের প্রতিটা ঘূর্ণন 34 অ্যাংস্ট্রম দৈর্ঘ্য বিশিষ্ট এবং এক একটা পূর্ণ ঘূর্ণনের মধ্যে 10টা নিউক্লিওটাইড থাকে। এই জন্য পার্শ্ববর্তী 2টা নিউক্লিওটাইডের দূরত্ব উপর থেকে নিচে 3.4 অ্যাংস্ট্রম। আচ্ছা দেখো, এখন ওখানে মেইন যে কথাটা বলছে, এই যে দেখো এখানে একটা ঘূর্ণন শুরু হয়ে এখানে একটা ঘূর্ণন শেষ হয়েছে, যে এই জায়গাটা। তো এই একটা ঘূর্ণন শুরু হয় আর একটা ঘূর্ণন শেষ হয়েছে, মানে যে এই যে এইটুকু জায়গার দৈর্ঘ্য কত, 34 অ্যাংস্ট্রম, হ্যাঁ। এখন এই যে এখানে দেখো একটা নিউক্লিওটাইড এসে আছে, এই যে মানে এটা এই পাশে একটা নিউক্লিওটাইড, এই পাশে একটা নিউক্লিওটাইড, এরকম সিঁড়ি হচ্ছে থাকে আমাদের 10টা প্রতি ঘূর্ণনে, 10টা প্রতি ঘূর্ণনে, ঠিক আছে। তার মানে এই যে আমাদের 34 অ্যাংস্ট্রম লেন্থ, এর মধ্যে হচ্ছে 10টা আমাদের নিউক্লিওটাইডের এরকম সিঁড়ি আছে। তার মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা এই যে এরকম ইসের দূরত্ব, এই যে এই জায়গায় দেখো, এই যে
এইটুকু একটা প্রত্যেকটা সিঁড়ির মাঝে দূরত্ব কি, তার মানে প্রত্যেকটা ইসের মধ্যে দূরত্ব হচ্ছে 34 ডিভাইডেড বাই 10 অ্যাংস্ট্রম, সরি অ্যাংস্ট্রম ইকুয়াল টু 3.4 অ্যাংস্ট্রম। শেষ। তার মানে হচ্ছে এটাই বলছে আর কি। এভাবে পড়লে হচ্ছে মনে রাখা একটু সুবিধা হয়, বুঝছো। আচ্ছা, এখন ডিএনএ অণু দুইটা পলিনিউক্লিওটাইড সূত্র বিপরীতভাবে বা অ্যান্টিপ্যারালালি অবস্থান করে অনেকটা প্যাঁচানো সিঁড়ির ধাপের মতো খাইগুলো। আচ্ছা, এটা খুব কিছু বলে নেই, মানে কি এটা মানে পড়লে তোমার একটু মাথা হেজে লাগবে। আমি যদি একটু ইজিলি বলে দিই তাহলে মেইনলি বলছে কি ডিএনএ পলিনিউক্লিওটাইডের যে দুইটা সূত্র থাকে এটা একটা আরেকটার অপোজিটে অবস্থান করে, মানে হচ্ছে আমাদের মুখোমুখি অবস্থান করে এই। আর এরা হচ্ছে প্যাঁচায় থাকে, তো প্যাঁচানো সিঁড়ির ধাপের মতো থাকে, মানে একদম প্যাঁচায় থাকে। তো মাঝখানে তো আমাদের কতগুলো নিউক্লিওটাইড একটা একটার সাথে লেগে লেগে স্টেপের মতো তৈরি করছে। তো এটা যদি প্যাঁচায় যায় তাহলে কি প্যাঁচানো সিঁড়ির ধাপের মতো লাগবে তোমার কাছে। তো এই প্যাঁচানো সিঁড়ির ধাপগুলো এখন দেখো, এই যে এখন এই যে প্যাঁচানো সিঁড়ির ধাপগুলো দেখো, এই কোথায় দেখাই, এই যে এখানে দেখাই, এখানে দেখো এই যে এই দিক দিয়ে হইতেছে আমাদের যাচ্ছে, মনে করো এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। হ্যাঁ, যে এই জায়গাটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ ধরলাম। হ্যাঁ, আর এই যে নিউক্লিওটাইডগুলো কীভাবে যাচ্ছে, এই যে এইভাবে হইতেছে আমাদের একটা, এই যে গুয়ানিন আর সাইটোসিনের ইসে তৈরি হয়েছে, মানে স্টেপ তৈরি হয়েছে। তারপরে এখানে আবার থায়ামিন অ্যাডেনিন, তারপরে এই যে এই, আর এদিকে আরেকটা হচ্ছে অক্ষ এই। তো এখন তাইলে হইতেছে আমাদের এই যে এই দুটো অক্ষের মধ্যে কোণ কত, 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি কোণ। তো এটাই আমাদেরকে বলছে যে লম্বভাবে থাকে, আর কিছু হচ্ছে এখানে বলে নেই। আচ্ছা, এখন হচ্ছে এরপরে কাজ। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের সুগার আর ফসফেটটা হতেছে আমাদের বাইরে থাকে, ভিতরের দিকে নাইট্রোজেন বেস থাকে। এটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখো যে এই যে ফসফেটটা বাইরে, নাইট্রোজেন বেস ভিতরে, সুগারটা বাইরে। এখন আমরা যদি কাজটা পড়ি ডিএনএ, প্রকৃতপক্ষে ডিএনএ আচ্ছা, ক্রোমোজোমের এই জায়গা থেকে শুরু কাজটা। ডিএনএ ক্রোমোজোমের প্রধান উপাদান, বংশগতির রাসায়নিক ভিত্তি, আর হচ্ছে ডিএনএ চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক বাহক, আর জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সরাসরি বহন করে মাতাপিতা থেকে বংশধরে নিয়ে যায়। আচ্ছা, তো এখানে দেখো কয়েকটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্টস চলে আসছে। হ্যাঁ, ফার্স্ট অফ অল ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের প্রধান উপাদান, এটা আমরা একটু আগেও পাইছি। তারপরে হচ্ছে দেখো ডিএনএ হচ্ছে আমাদের বংশগতির রাসায়নিক ভিত্তি, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের বংশগতির রাসায়নিক ভিত্তি কি ক্রোমোজোম না ডিএনএ, এটা নিয়ে অনেক বেশি প্যাচ লাগে গেল। আর এটা হচ্ছে ডিএনএ আমাদের জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং বাহক। আচ্ছা, এই তিনটা কথা মনে রাখতে হবে। এরপরে এটা তো একটা কাজ, মেবি এটা পড়ার দরকার নেই। আচ্ছা, এরপর হচ্ছে আসা আরএনএতে। আরএনএ হচ্ছে আমাদের রাইবোনিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, রাইবোনিউক্লিক অ্যাসিড, আর অধিকাংশ আরএনএতে হচ্ছে একটা পলিনিউক্লিওটাইডের সূত্র থাকে, এই যে এরকম, মানে এই যে এখানে যে সূত্রটা আমরা দেখতেছি, এই যে এরকম, কিন্তু একটা সূত্র। হ্যাঁ, একটা সূত্র হচ্ছে প্যাঁচায় এরকম একটা গঠন তৈরি করতেছে, মানে জাস্ট এটা এরকম একটা সূত্র থাকে, এটা হচ্ছে পরে প্যাঁচায় যে এরকম একটা তৈরি করে আর কি। তো এখন দেখো আমাদের রাইবোনিউক্লিক অ্যাসিড, হ্যাঁ আমাদের হচ্ছে এই যে ইংলিশটা স্পেলিংটা পড়ে ফেলবা। পলিনিউক্লিওটাইডের একটা সূত্র থাকে, এতে কী কী থাকে দেখো, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা, অজৈব ফসফেট এবং নাইট্রোজেন বেস থাকে। এই যে এখানে হতেছে যেটা আছে, ওখানে যেরকম আমরা পেয়েছিলাম যে সুগার, তারপর হচ্ছে যে নাইট্রোজেন বেস, এই 5 কার্বন বিশিষ্ট সুগার, তারপর হচ্ছে সাথে নাইট্রোজেন বেস, আর হচ্ছে এখানে একটা ফসফেট গ্রুপ, এরকমই থাকে অনেকগুলো নিউক্লিওটাইড। তো নিউক্লিওটাইডগুলো একটা একটার সাথে অ্যাড হয়ে হচ্ছে আমাদের এরকম একটা সূত্র তৈরি করে, আর একটা সূত্রই থাকে। আচ্ছা, কী কী, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এই যে আমাদের বেস, এই যে আমাদের নাইট্রোজেন বেস, এই যে এখানে দেখো এগুলো হচ্ছে আমাদের আরএনএ। হ্যাঁ, তার মানে থায়ামিন থাকে না, আমাদের থায়ামিনের জায়গায় ইউরাসিল থাকে। আরএনএ ভাইরাসের ক্রোমোজোমের স্থায়ী উপাদান হিসেবে আরএনএ পাওয়া যায়। আচ্ছা, আমরা কী পড়ছি, ক্রোমোজোমের স্থায়ী উপাদান বা ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে আমাদের ডিএনএ, কিন্তু আরএনএ ভাইরাস যেটা, ওটার হচ্ছে আমাদের বংশগতি বস্তুতে আমরা ডিএনএ পাই না, এই জন্য এটাকে আরএনএ ভাইরাস বলছি। হ্যাঁ, তো ওখানে মেইনলি বংশগতি বস্তুটা থাকে হচ্ছে আরএনএ, তো এই জন্য হচ্ছে আমরা
তাদেরকে আরএনএ ভাইরাসের নামকরণও করছি, আর মানে স্থায়ী উপাদান আরএনএ থাকে, সব কাজ হচ্ছে আরএনএই করে। কিন্তু কিছু সংখ্যক ভাইরাসের ক্ষেত্রে এই যে টিএমভি টোবাকো মোজাইকে হচ্ছে আমাদের ডিএনএ অনুপস্থিত, অর্থাৎ যে সমস্ত ভাইরাস ডিএনএ দিয়ে গঠিত হয় তাদের নিউক্লিক অ্যাসিড হচ্ছে আমাদের আরএনএ। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের আরএনএ ভাইরাস দুইটার নাম হচ্ছে আমরা পেয়ে গেছি। এই ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের টিএমভি টোবাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে বংশগত বস্তু হিসেবে কাজ করবে কে? আরএনএ। এখন এরপরে আসা হচ্ছে আমার জিন। হ্যাঁ, এই জিন হইতেছে আমাদের সব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক। এই যে দেখো, এবার হচ্ছে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক। তাইলে হচ্ছে আমরা কি পাইছি? বংশগতির প্রধান বস্তু বা প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ বা স্থায়ী উপাদানও ডিএনএ, আর হচ্ছে যদি আমাদের ডিএনএ না থাকে সেক্ষেত্রে ক্রোমোজোমের স্থায়ী উপাদান আরএনএ, আর হচ্ছে আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক হচ্ছে জিন। আচ্ছা, এখন এর অবস্থান কোথায়? জীবের ক্রোমোজোমে। ক্রোমোজোমের যেই জায়গায় হইতেছে জিন অবস্থান করে তাকে হচ্ছে লোকাস বলে। হ্যাঁ, মনে করো এখানে এরকম একটা ক্রোমোজোম থাকে হচ্ছে প্যাঁচানো এরকম, তো এই মানে পুরাটাতে পুরা লেন্থে হচ্ছে আমাদের থাকে না জিন। হ্যাঁ, কোনো কোনো স্পেসিফিক জায়গায় থাকে, স্পেসিফিক জায়গা বা জোড়া মানে আচ্ছা ঠিক আছে, এটা জোড়া ওটা পরে আসতেছি। এখন হচ্ছে আমাদের স্পেসিফিক যেই জায়গায় থাকে সেই জায়গাগুলোকে হচ্ছে আমাদের লোকাস বলবে। হ্যাঁ, একটা জিন হতেছে একটা নির্দিষ্ট জিন একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, ওই জায়গাটাকে হচ্ছে তার জন্য লোকাস বলে আর কি। সাধারণত এক একটি বৈশিষ্ট্যের জন্য এক একটি জিন নির্দিষ্ট থাকে, যেরকম আমার চুলের কালারের জন্য একটা জিন দেয়, চুলের আকৃতির জন্য একটা দেয়, চোখের রঙের জন্য একটা জিন দেয়, চোখের আকৃতির জন্য একটা দেয়, এরকম। ঠিক আছে, কোনো কোনো হচ্ছে একাধিক জিন মিলিতভাবে একটা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, আবার কখনো কখনো একটা জিন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে। বিভিন্ন গবেষণার তথ্য থেকে জানা গেছে জিনই বংশগতি নিয়ন্ত্রক। আচ্ছা, আমি হচ্ছে এই জায়গাটা তোমাদের আগেও ক্লাস নিয়েছিলাম, বাট ওইটা একটু ঝামেলা হয়ে গেছে দেখে বড়টার আপলোড দেওয়া যায়নি, তাই এগুলো দাগানো আছে আসলে। আচ্ছা দেখো, প্রজন্ম থেকে প্রজন্মে দ্বিসূত্রক ডিএনএ নিজের হুবহু অনুলিপি তৈরি করতে পারে। এই হুবহু অনুলিপি তৈরি করাটাকে বলে ডিএনএ রেপ্লিকেশন। এভাবে এই রেপ্লিকেশনের মাধ্যমে অনুলিপি বা হচ্ছে রেপ্লিকেশন, এই রেপ্লিকেশনের মাধ্যমে হচ্ছে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ বা এরকম ক্রিয়েট হয় কি। আবার ডিএনএ থেকে প্রয়োজনীয় সংকেতে অনুলিপি নিয়ে সাইটোপ্লাজমে রাইবোজোমে আরএনএ সাইটোপ্লাজমে আরএনএতে আসে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এমআরএনএ, এই আরএনএকে বলে। আচ্ছা, এমআরএনএ এটা তোমাদের পড়ার দরকার নেই। আচ্ছা থাক, এটা আমি ওইভাবে হচ্ছে লিখে দিচ্ছি না, লিখলে আবার তোমাদের মাথায় আসবে, মুখস্থ করতে হবে, বাট এটা লাগবে না। এটা হচ্ছে ট্রান্সলেশন বলে। ট্রান্সলেশনের মাধ্যমে কি হয়, আমাদের মনে করো ডিএনএতে হচ্ছে আমাদের সব জেনেটিক ইনফরমেশান থাকে। হ্যাঁ, কিন্তু ওই জেনেটিক ইনফরমেশানটাকে তো অ্যাকচুয়ালি আমাদের যদি প্রকাশিত হইতে হয় তাহলে তো হচ্ছে আমাদের প্রোটিনের মানে প্রকাশিত হওয়ার জন্য কি করতে হবে? প্রকাশিত হওয়ার জন্য প্রোটিন তৈরি করতে হবে, ওই সংকেতের অনুলিপি ওয়াইজ প্রোটিন তৈরি করতে হবে। তারপরে ওই প্রোটিনটা যে হচ্ছে আমাদের কাজ করবে, কারণ মনে করো আমাদের শরীরের হরমোন এনজাইম থেকে শুরু করে যা আছে সব কিছুই তো প্রোটিন, তাই না? তো আমাদের তাহলে ওই প্রোটিনটা তৈরি করতে হবে, অ্যাজ আ হোল প্রোটিন তৈরি করতে হবে। তো আমাদের এখন এই যে ডিএনএ থেকে তো আর ডিরেক্ট প্রোটিন তৈরি হয়ে যাবে না, ডিএনএ থেকে এই অনুলিপিটা মানে এই জিনিসটা প্রোটিনে কনভার্ট করার জন্য দুইটা মেকানিজম লাগবে। ফার্স্টে লাগবে হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন। হ্যাঁ, ফার্স্টে লাগবে হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন। এটা একটু লিখে দিই। এই ট্রান্সক্রিপশনের মাধ্যমে তোমাদের হয়তো এত হাই লেভেলে লাগবে না, বাট এই কথাগুলো বোঝার জন্য তোমাদের এইটুকু ইম্পর্টেন্ট। এটা মুখস্থ করার কিছু নেই, জাস্ট হচ্ছে বুঝো। ফার্স্টে হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন হবে। ট্রান্সক্রিপশন হয়ে কি হবে, আমাদের একটা আরএনএ সৃষ্টি হবে। মানে এই যে ডিএনএ আছে, ডিএনএ থেকে হচ্ছে আরএনএ সৃষ্টি হলো, যেটাকে এমআরএনএ বলে। এই আরএনএটা আমাদের ডিএনএ তো ক্রোমোজোমে থাকবে, তারপরে এই আরএনএটা হচ্ছে সাইটোপ্লাজমে আসবে। সাইটোপ্লাজমে আসার পরে হচ্ছে ট্রান্সলেশন হবে। ট্রান্সলেশন কি? ট্রান্সলেশন মানে অনুবাদ করা, মানে ওই যে আরএনএটা যে ক্রিয়েট হয়েছিল আমাদের ডিএনএর সংকেত ওয়াইজ, এইটাকে ট্রান্সলেশন করে আমাদের প্রোটিন ক্রিয়েট করা হবে। মানে ওইটার সংকেত ওয়াইজ, ওই ল্যাঙ্গুয়েজ ওয়াইজ হচ্ছে আমাদের প্রোটিন তৈরি করা হবে। সেই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ট্রান্সলেশন। তো এর মাধ্যমে হচ্ছে আমাদের প্রোটিন তৈরি হলো। তারপরে সুকেন্দ্রিক কোষের প্রোটিন কোথায় জমা হবে? আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তো সাইটোপ্লাজম থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে গেল। এরপরে গলজি বস্তু, তারপর হচ্ছে ভেসিকেল দিয়ে হচ্ছে আমাদের মডিফিকেশন হবে, তারপরে হচ্ছে তা উপযুক্ত স্থানে বাহিত হবে, মানে যেখানে কাজ দেয় ওখানে। প্রাককেন্দ্রিক কোষে হচ্ছে কোনো এরকম ইসে হয় না যে মনে করে সাইটোপ্লাজম থেকে কোনো পরে মডিফিকেশন হয় না, ওটা ডিরেক্ট হচ্ছে চলে যায় আর কি, কারণ এখানে হ্যাঁ
এরকম একটু উইকই তো মেকানিজম, যে আদিকোষ যদি হয়। আচ্ছা, প্রোটিনগুলো হচ্ছে নির্ধারণ করবে আমাদের, কি নির্ধারণ করবে দেখো, আমাদের হচ্ছে মানে যে বিক্রিয়াগুলোর গতি প্রকৃতি, বিক্রিয়ার মাধ্যমেই তো আমাদের প্রোটিন তৈরি বা সব কিছু মানে নিয়ন্ত্রিত হচ্ছে। তো ওই বিক্রিয়ার গতি প্রকৃতি এই প্রোটিনগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে হচ্ছে আমাদের আর আলটিমেটলি জীবের বৈশিষ্ট্যগুলি নিয়ন্ত্রিত হবে। তো এই জায়গাটা হচ্ছে একটু বোঝার জন্য আমার এই কথাগুলো ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, তাহলে হচ্ছে কোনো জীবের গঠন থেকে আচরণ পর্যন্ত সবই বৈশিষ্ট্যগুলোর আওতায় পড়ে। এই জন্য বলা যায় ডিএনএ আরএনএ প্রোটিন বৈশিষ্ট্য, মানে হচ্ছে আমাদের ডিএনএ থেকে বৈশিষ্ট্য যাবে আরএনএতে, সেখান থেকে যাবে হচ্ছে প্রোটিনে, সেখান থেকে হচ্ছে আমাদের বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে। আচ্ছা, আচ্ছা আচ্ছা এরপর দেখো, বিভিন্ন জীবে হচ্ছে জিনের সংখ্যা সেম না, কিন্তু একই প্রকৃতির জীবে হচ্ছে সবসময় জিনের সংখ্যা সেম থাকবে। জিনগুলো সাধারণ নিয়মে ক্রোমোজোমে ডিএনএ অনুসূচের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত হচ্ছে রৈখিকভাবে সাজানো থাকবে। আচ্ছা, হ্যালো, এগুলো এত বেশি লাগবে না, জাস্ট এই যে দুইটা লাইন যে দাগিয়ে দিয়েছি এটা লাগবে। এখন দেখো, একই জিনের বিভিন্ন সংস্করণ একই ধরনের বৈশিষ্ট্যকে বিভিন্ন রূপে বা বিভিন্ন মাত্রায় প্রকাশ করতে পারে। আচ্ছা, একই জিনের বিভিন্ন সংস্করণ বলতে বুঝিয়েছে দেখো, এই যে মনে করো আমরা মটরশুঁটি যে লম্বা বা খাটো সেটা হচ্ছে নির্ধারণ করা জিনের একটু ব্যাপারে একটু দেখব। দেখো আমাদের যেটা হচ্ছে আমাদের লম্বা সংস্করণ সেটাকে হচ্ছে আমরা ক্যাপিটাল দিয়ে টি দিয়ে প্রকাশ করতেছি, আর হচ্ছে খাটোটা আমরা ছোটো টি দিয়ে প্রকাশ করতেছি। তাহলে এখন দেখো দুইটা একসাথে হচ্ছে আমরা টি টি এরকম, তখন হচ্ছে কি হয়, আমাদের লম্বা হওয়ার বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। কারণ কি, কারণ হচ্ছে আমাদের এই ছোটো টি এর সাপেক্ষে এই বড়টা হচ্ছে আমাদের প্রকট। তার মানে কি, প্রকট বা ডমিনেন্ট মানে হচ্ছে তুমি হচ্ছে এই দুইটাকে যদি একসাথে রাখো, তার মধ্যে যে কোনো একটা হচ্ছে বেশি পাওয়ারফুল হওয়ার কারণে ওই একটা হচ্ছে প্রকাশ পাবে। তো এই একটাই হইতেছে আমাদের ক্যাপিটাল টি আর কি। আচ্ছা, আর হচ্ছে এই বড়টির সাপেক্ষে হচ্ছে ছোটটিটাকে জন্য প্রচ্ছন্ন বা রিসিসিভ বলবো। যখন কোনো জীবে জিনের দুইটা সংস্করণই প্রচ্ছন্ন হয় তখনই কেবল প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা প্রকাশ পায়, কারণ তখন তো ডমিনেন্টটা নাই যে তাকে মানে রিসিসিভটাকে সাপ্রেস করে সে প্রকাশিত হবে, তো এই জন্য হচ্ছে তখন প্রচ্ছন্নটা প্রকাশ পায়। আচ্ছা, এখন দেখো, গ্রেগর জোহান মেন্ডেল হচ্ছে আমাদের গবেষণাকালে বংশগতির ধারক ও বাহক রূপে যে ফ্যাক্টরের কথা উল্লেখ করেছিল তাকে হচ্ছে আমাদের জিন রূপে আমরা পাই। এই জন্য গ্রেগর জোহান মেন্ডেলকে হচ্ছে বংশগতিবিদ্যার জনক বলা হয়। বংশগতিবিদ্যার জনককে এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, এই জায়গায় আমি একটু যদি দেখাই যে কিভাবে হচ্ছে লম্বা আর খাটো, হ্যাঁ, ডমিনেন্ট রিসিসিভের ব্যাপারটা। এই যে দেখো, পিতা হচ্ছে আমাদের টি টি, মানে হচ্ছে একদম প্রকট, দুইটাই হচ্ছে প্রকট আছে, এটা গোল্লা দিয়ে লেখা হয়। এটা যেহেতু হচ্ছে আমাদের এখন তাহলে হচ্ছে আমাদের এখানে কিন্তু প্রচ্ছন্ন কোনো জিন নেই, দুইটাই প্রকট। সো এখানে নর্মালি হচ্ছে লম্বা হয়েছে, বিশুদ্ধ লম্বা যাকে বলে। আর এখানে হচ্ছে ছোট টি টি মানে হচ্ছে মাতা, তার মানে হচ্ছে এটা প্রচ্ছন্ন মানে পিওর খাটো আর কি, এটা খাটোই, কারণ হচ্ছে এখানে প্রকট কোনো কিছু নেই। তো এদের মধ্যে যখন ক্রস হবে তখন হচ্ছে ব্যাপারটা হবে এই। তারপরে কি হবে আমাদের এখন মানে বাচ্চাদের মধ্যে যেটা দেখা যাবে, এই যে এই দুইটা হয়, এইটা হবে আচ্ছা আচ্ছা, তো এখানে কি দেখা যাচ্ছে যে আমাদের মানে সন্তান এই চারটা টাইপের মধ্যে যে কোনো একটা টাইপ হবে। তো এই চারটা টাইপ তো অ্যাকচুয়ালি সেম, হ্যাঁ, মানে হচ্ছে হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে আমাদের একটা হচ্ছে ডমিনেন্ট টিও আছে আর একটা হচ্ছে আমাদের রিসিসিভ টিও আছে, কিন্তু এখানে আমাদের দুইটার মধ্যে তাহলে যেহেতু ডমিনেন্ট তাহলে হতেছে আমাদের লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। তার মানে হচ্ছে ফার্স্ট বংশের যে F1 বা আমাদের ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, এই F1 উদ্ভিদ সবাই হচ্ছে লম্বা হবে। হ্যাঁ, এই এফ দিয়ে বেবি ফিলিয়াল জেনারেশন বুঝেছে যেটাই হোক। তো এটা হইতেছে আমাদের মেন্ডেল পরীক্ষা করে পাইছিল আর কি এই কাহিনীটা। এখন
তার মানে আমরা বুঝে যাচ্ছে যে ওই যে ডমিনেন্টটা প্রকাশিত পাচ্ছে। এখন এই যে এখানে যে আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের যে জিনটা আছে এটাও কিন্তু আমাদের অরক্ষিতভাবে রয়ে গেছে। এইটা আমরা কীভাবে বুঝবো? দেখো কি হয়েছে, এরপরে আমরা যদি এই টি টি এটার যদি ক্রস করাই তাহলে হচ্ছে কি দেখা যাবে, তাহলে হচ্ছে এই যে এটা হইতেছে পুরাপুরি লম্বা, মানে পিওর লম্বা, বিশুদ্ধ লম্বা। এটা হচ্ছে আমাদের শঙ্কর লম্বা, এটা হইতেছে আমাদের শঙ্কর লম্বা, আর এইটা আমাদের খাটো। তার মানে আমাদের 25% চান্স আছে বাচ্চা খাটো হওয়ার, বা 4 জনের মধ্যে একজন হচ্ছে খাটো হবে। হ্যাঁ, আর বাকিগুলো ডমিনেন্ট বা ডমিনেন্ট টি এর উপস্থিত থাকার কারণে হচ্ছে আমাদের হয় ইসে হইতেছে শঙ্কর লম্বা হচ্ছে, বা হচ্ছে আমাদের বিশুদ্ধ লম্বা হচ্ছে, কারণ দুইটাই আমাদের প্রেজেন্ট, মানে দুইটা জিনই হচ্ছে আমাদের ডমিনেন্ট। তো গেল। এখন দেখো একটি গাছকে স্বপরাগায়নের মাধ্যমে, তার মানে এই যে আছে এখানে হচ্ছে স্বপরাগায়ন হয়েছে, মানে কি একই গাছের পরাগরেণু, কারণ একই গাছের পরাগরেণু আমরা কি জানি যে এই যে এই এই পিতামাতার থেকে যারা তৈরি হয়েছে তারা হচ্ছে আমাদের সেম ইসে, মানে টি, এই সবাই টি টি। এখন আমি যদি অন্য আরেকটা গাছের থেকে মানে আনি পরাগরেণু, তাহলে তো আবার মানে বুঝার চান্স নেই, তাই তো সে হচ্ছে অন্য কিছু হইতে পারে, আমরা কেমনে বুঝবো ডমিনেন্ট না রিসেসিভ? কিন্তু এই একই গাছের ওই গাছটারই হচ্ছে আমাদের মানে ডমিনেন্টই, মানে শঙ্কর লম্বা আর কি, শঙ্কর লম্বা গাছের যদি স্বপরাগায়ন ঘটানো হয় তাহলে আমরা বুঝবো যে এটার তো সব গ্যামেট সেমই হবে। হ্যাঁ, একটা ডমিনেন্টই একটা রিসেসিভ টি মিলে আমাদের জিনটা গঠিত। তো এই কারণে হতেছে আমাদের স্বপরাগায়ন করা হয়, স্বপরাগায়ন করে হচ্ছে আমরা জানতে পারবো যে 3 ভাগ লম্বা আর হচ্ছে 1 ভাগ খাটো আমরা গাছ পেয়েছি। এই মেন্ডেলের এই তত্ত্ব উদ্ভিদ প্রাণীর সুপ্রজননে প্রয়োগ করা হয়। আর এই যে আমরা বলি না যে হাইব্রিড এই সেই হ্যানতেন পাইতেছি, হাইব্রিড সব কিছু হচ্ছে এই কারণে এভাবে তৈরি হইতেছে। মানে মনে করো যাদের এরকম উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন আর কি জীব যেভাবে তৈরি করা যাচ্ছে, ওই মানে সেভাবে আর কি আমরা প্রজনন হইতে দিতে পারি, বা যেটাই হোক নিয়ন্ত্রিত যৌন প্রজনন করা যায় আর কি। এরপরে হচ্ছে আছে আমাদের ডিএনএ অনুলিপন। দেখো ডিএনএ অনুলিপন হচ্ছে আমরা যেটা বলছিলাম না, রেপ্লিকেশন, যেটা হচ্ছে অর্ধরক্ষণশীল পদ্ধতিতে হয়। হ্যাঁ, অর্ধরক্ষণশীল, আচ্ছা ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন। আচ্ছা দেখো একটা ডিএনএ অণু থেকে হচ্ছে আরেকটা নতুন ডিএনএ অণু তৈরি হয়। এটাকে হচ্ছে অর্ধরক্ষণশীল কেন বলা হয় জানো? এটা হচ্ছে আমাদেরই একটা কোশ্চেন আসে যে এখানে আমরা কেন অর্ধরক্ষণশীল বলবো, মানে এত মেজাজটা গরম লাগতেছে যে সব কিছু মুছে আবার ঠিক করা লাগতেছে। এই যে দেখো এখানে হচ্ছে আমরা এটা হতেছে একটা ডিএনএ, তাহলে হচ্ছে এরকম 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 পেঁচানো। এখন কি হবে, যখন হচ্ছে আমাদের রেপ্লিকেশন হবে অর্ধরক্ষণশীল পদ্ধতিতে, এইসব জায়গায় কোনো একটা জায়গায় হচ্ছে আমাদের মানে এই বাঁধনটা হচ্ছে খুলে যাবে। খুলে কি হবে, এই যে এরকম 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 এদিক দিয়ে খুলে গেছে, আবার হচ্ছে যে এরকম এরকম হয় এদিক দিয়ে খুলে গেছে। তো তো এখন আমাদের এই যে দুইটা আলাদা আলাদা টেমপ্লেট টাইপের সৃষ্টি হয়ে গেল, এটা আর এটা, এই দুইটাকে আলাদা আলাদা টেমপ্লেট হিসেবে ইউজ করে আমরা হচ্ছে আবার নতুন ডিএনএ সংশ্লেষণ করবো। তাহলে হচ্ছে নতুন যদি সংশ্লেষণ হয়, যে এরকম সংশ্লেষণ হয়ে গেল এরকম, তাহলে হচ্ছে আমাদের এটা একটা নতুন ডিএনএ, এটা একটা নতুন ডিএনএ। এখন আমরা দেখো পুরান ডিএনএর হাফ এই নতুন এই ডিএনএতে আছে, 1 নাম্বার ডিএনএতে, আবার পুরান ডিএনএর হাফ হচ্ছে আর সেকেন্ড ডিএনএতেও আছে। হ্যাঁ, তো এই কারণে ডটের ডিএনএ দুইটা পাচ্ছি, দুইটাতেই হতেছে আমাদের আগের ডিএনএ হাফ হাফ আছে, আর আগের ডিএনএটা মানে এই দুইটার মধ্যে চলে আসছে আর কি। তাহলে এভাবে একটা থেকে আমরা দুইটা ডিএনএ পাইতেছি। তো এই কারণে হচ্ছে আমরা অর্ধরক্ষণশীল পদ্ধতি বলি। এই পদ্ধতিতে হাইড্রোজেন বন্ধন ভেঙে যায়। হ্যাঁ, এই যে এইখানে যে এইসব জায়গায় যে হাইড্রোজেন বন্ধনগুলো আছে এগুলো হচ্ছে ভেঙে যায়, ভেঙে যেয়ে হচ্ছে আমাদের নতুন ডিএনএ সূত্রটা আলাদা হয়ে যায়, হচ্ছে আমাদের নিউক্লিওটাইডগুলো, কোষের ভিতর কিছু ভাসমান নিউক্লিওটাইড থাকে, এগুলোর সাথে হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি সূত্রগুলো যুক্ত হয়ে নতুন একটা সৃষ্টি, দুই পাশে হচ্ছে নতুন সৃষ্টি তৈরি, মানে সূত্র তৈরি করে। এই অর্ধরক্ষণশীলটা কে প্রস্তাব করেছিল? ওই ওয়াটসন ক্রিক, যারা হচ্ছে আমাদের ডিএনএ ডাবল হেলিক্সের জন্য নোবেল পাইছিল 1953 সালে মেবি। আচ্ছা ডিএনএ টেস্ট কই গেলাম, আর হচ্ছে এরপরে দেখো ডিএনএ টেস্ট। এখন ডিএনএ টেস্ট কথাটা কিন্তু আমরা অনেক শুনি, যে ছোটোবেলায় সিআইডি দেখছো আই থিঙ্ক, আমাদের সময় তো মানে ধুমায় দেখতো। এখন হচ্ছে ওখানে দেখা যেত যে আমাদের অপরাধী শনাক্ত করতে পারতেছে না, তো
তখন হচ্ছে আমাদের ডিএনএ টেস্ট ইউজ করা হতো। তো এই ডিএনএ টেস্টটা কি প্রচলিত সাক্ষ্য প্রমাণের প্রত্যক্ষদর্শী নির্ভর বিচার ব্যবস্থায় তো সবসময় দেখা যায় যে কিছু মানে খুব মনে করো কেউ নাই, একটা মার্ডার হয়েছে, ওখানে আশেপাশে কেউ ছিল না, তো তুমি এখন আই উইটনেস পাচ্ছ না, কীভাবে বুঝবা তো মানে কে অপরাধী? তো তখন হচ্ছে আমরা এরকম ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করি। মনে করো তখন হচ্ছে কোনো যদি গান থাকে বা মনে করো একটা বন্দুক পড়েছিল এখানে, তো তুমি এখন বন্দুকে হাতের ছাপ আছে নিশ্চয়ই, তো ওই হাতের ছাপের সাথে হচ্ছে তুমি যারা সাসপেক্টেড অপরাধী তাদের হাতের ছাপ মিলিয়ে দেখলাম, মানে আঙুলের ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখলাম, যদি হচ্ছে মিলে যায় তাহলে বুঝবে যে তুমি হচ্ছে এই অপরাধী। তো এটাই করা হয় ডিএনএ টেস্ট বা ডিএনএ প্রিন্টিংয়ের মাধ্যমে, মানে ওই হাতের ছাপ মিলানো বা আঙুলের ছাপ মিলানো আর কি, এই ব্যাপারটা। এখন হচ্ছে এই ধরনের প্রক্রিয়াগুলো ডিএনএ টাইপিং টেস্টিং এগুলোও বলে। ডিএনএ টেস্ট সুসম্পন্ন করার জন্য প্রথমে কি প্রয়োজন হবে আমাদের? জৈবিক নমুনা। জৈবিক নমুনা কি দেখো, হাড়, দাঁত, চুল, রক্ত, লালা, বীর্য বা টিস্যু, তাহলে 7টা জিনিস। হ্যাঁ, এই 7টা জিনিস হচ্ছে আমাদের নমুনা হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে অপরাধস্থল থেকে অপরাধের শিকার হয়েছে আমার ব্যক্তির কাছ থেকে হচ্ছে এইসব জিনিসপত্র সংগ্রহ করে হচ্ছে আমাদের কিভাবে করা হয় দেখো। প্রথমে হচ্ছে নমুনা থেকে রাসায়নিক পদ্ধতিতে ডিএনএটাকে আলাদা করে নিতে হবে। রাসায়নিক পদ্ধতিতে হচ্ছে আমাদের মানে কোষ থেকে যে নমুনাটা আছে ওখান থেকে হচ্ছে ডিএনএটা আলাদা করতে হবে। মানে যে জৈবিক নমুনাটা নিলাম, হ্যাঁ, লালা, টিস্যুগুলো যেটাই নিলাম, রক্ত, সেখান থেকে হচ্ছে আমাদের ওই ডিএনএটাকে আলাদা করতে হবে। তারপরে ব্যান্ড হবে আর কি, অনেকগুলো ডিএনএ ব্যান্ড হবে, ওগুলো আলাদা আলাদা ছোটো করে কেটে টুকরো করতে হবে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। কোন এনজাইম? রেস্ট্রিকশন এনজাইম। এটার আবার সীমাবদ্ধ এনজাইম বলছে, যাই হোক রেস্ট্রিকশন এনজাইম মনে রাখবা। এরপর হচ্ছে ইলেকট্রোফোরেসিস দিয়ে হচ্ছে আমাদের ডিএনএ টুকরাগুলোকে বিভিন্ন ব্যান্ড আকারে আলাদা করতে হবে। তারপরে হচ্ছে নাইট্রোসেলুলোজ কাগজে হচ্ছে এই হাইব্রিডাইজ করে হচ্ছে আমাদের অটো রেডিওগ্রাফ পদ্ধতিতে দৃশ্যমান ব্যান্ডের সারিগুলো নির্ণয় করতে হবে আর কি। ওইটা করা হলো। আর সাথে হচ্ছে তুমি ওই অপরাধস্থল থেকে প্রাপ্ত নমুনাটাও সেম করে হচ্ছে তুমি হচ্ছে মানে তুলনা করবে, তারপরে বুঝতে পারবা হয়েছে নাকি। এইভাবে হচ্ছে আমাদের পিতৃত্ব মানে কারো বাবাকে এটাও হচ্ছে নির্ধারণ করা যায়। এখন দেখো মানুষের লিঙ্গ নির্ধারণ। আচ্ছা, মানুষের লিঙ্গ নির্ধারণটা দেখো, মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ীতে হচ্ছে একই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ করা হবে। মানবদেহের ক্রোমোজোম সংখ্যা কত? 46 বা 23 জোড়া। এটা কোনো দিন ভুলে যাবে না, এটা মানে ভুল বা এটা চিন্তাও করবে না টিচার, মানে এমসিকিউতে এই জন্য হয়তো ওরকম মানে এটা ভুল করা আসলে এটা মনে রাখতেই হবে অ্যাকচুয়ালি, যা বুঝাতে যাচ্ছি, এটা ভুল করা উচিত না। 22 জোড়া হচ্ছে আমাদের বা 44টা হচ্ছে অটোজোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম। এখন হচ্ছে অটোজোমগুলো কী করে দেখো, দেহ গঠন, ভ্রূণ গঠন, শারীরবৃত্তীয় কাজ, ফিজিওলজিক্যাল কাজ, এগুলো হচ্ছে আমাদের ইসে করে। আর লিঙ্গ নির্ধারণে হচ্ছে 2টা মানে এক্স আর একটা ওয়াই, এটা মুখ্য ভূমিকা পালন করে। 2টা এক্স থাকে হচ্ছে আমাদের মেয়েদের ক্ষেত্রে, আর একটা এক্স একটা ওয়াই হচ্ছে আমাদের ছেলেদের ক্ষেত্রে। নারীদের ডিপ্লয়েড কোষের হচ্ছে 2টাই এক্স আর হচ্ছে পুরুষদের একটা ওয়াই। আচ্ছা, এখন দেখো আমাদের যখন গ্যামেট সৃষ্টির জন্য মিওসিস বিভাজন ঘটে, মিওসিসের পরে যে গ্যামেটটা সৃষ্টি হয় ওইটা কিন্তু 2n থাকে না, মানে এই যে 2n যে আমাদের নর্মাল একটা জনন কোষ, এটা ভেঙে হচ্ছে আমাদের 2টা, এইগুলো হচ্ছে গ্যামেট তৈরি হয়, পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট। তো পরে কি হয়, এই যে একটা হচ্ছে বাবার গ্যামেট আর একটা হচ্ছে মা থেকে আসে গ্যামেট, এই 2টা মিলে হচ্ছে আমাদের আবার 2n সৃষ্টি হয়, ঠিক আছে। তো এখন এই যে এখন যখন হচ্ছে আমাদের মনে করো মায়ের যে গ্যামেট সৃষ্টি করতেছে, মায়ের গ্যামেটে একটা এক্স থাকবে, মানে 2টাতেই এক্স থাকবে, আর বাবার যে গ্যামেট হবে ওইটাতে একটা এক্স থাকবে, কারণ হচ্ছে একটা ওয়াই থাকবে, কারণ আমাদের তো ভাগ হয়ে গেছে, সব ক্রোমোজোম হাফ হয়ে গেছে। তো হাফ হওয়ার সময় তো যখন হচ্ছে আমাদের ওই ইসের ক্রোমোজোমটাও হাফ হবে, মানে হাফ হয়েছে মানে 2 সেট থাকে না, এক সেট হয়ে গেছে। তো এক সেট যখন হচ্ছে মায়ের এক সেট হবে তখন তো 2টাতেই এক্স যাইতে পারতেছে, কিন্তু আবার যখন বাবারটা এক সেট হবে তখন তো 2টাতে এক্স যাইতে পারতেছে না, কারণ এক্স তো আছে একটা, আরেকটা তো আছে ওয়াই। তো তখন হচ্ছে আমাদের এরকম হয়ে যাবে। তো তারপরে কি হবে, যদি মায়ের এই এক্স ক্রোমোজোমটা বাবার এই এক্সের সাথে হচ্ছে আমাদের মিলে হচ্ছে গ্যামেট তৈরি করে, তাহলে হচ্ছে এক্স ওয়াই হবে, মানে হচ্ছে আমাদের সন্তান ছেলে হবে। আর যদি মায়ের এক্সটা এই বাবার এক্সের সাথে মিলে তখন হচ্ছে আমাদের আর কি তখন হচ্ছে আমাদের কী হবে, এখান থেকে এক্স ক্রিয়েট হবে। এক্স মানে হচ্ছে আমাদের মেয়ে ক্রিয়েট হবে আর কি, মেয়ে বাচ্চা হবে। তো এই কারণে আমাদের হচ্ছে ব্যাপারটা আসলে কিসের উপর নির্ভর করে, এটা হচ্ছে ডিম্বাণু যখন পুরুষের এক্স বহনকারী ওয়াই
আচ্ছা, মানে গর্ভধারণ করা হচ্ছে কোন শুক্রাণু মাতার এক্স ডিম্বাণুর সাথে মিলিত হবে তার উপর নির্ভর করে হচ্ছে আমাদের ভবিষ্যৎ সন্তানের লিঙ্গ। এই কথাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই জন্য হইতেছে আমাদের মায়ের কোনো ভূমিকা থাকে না অ্যাকচুয়ালি, মানে সন্তান কী হবে এটা নির্ধারণ। এই যে দেখো এখানে ছবিটা এটাই বলছে, এভাবেই হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ হয় আর কি। ঠিক আছে, একটু ভালো মতো পুরো। আচ্ছা, তো আজকে এ পর্যন্তই থাক। এরপরে হচ্ছে আর খুব বেশি বাকি নেই, জেনেটিক ডিসঅর্ডার, তারপর হচ্ছে বিবর্তনে হালকা পাতলা, অত বেশি ডিপে আমরা বিবর্তনে ঢুকবো না কারণ একটু কঠিন টপিক আর খুব বেশি লাগে না। তো এরপরে জেনেটিক ডিসঅর্ডার অনেক বেশি ইম্পর্টেন্ট, তো নেক্সট ক্লাস ইনশাল্লাহ শেষ করে দেবো। আসসালামু আলাইকুম সবাইকে।